চলো গল্প শুনি বাই সুচিস্মিতায় তোমাকে স্বাগত। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ নিয়ে শুরু করছি আজকের গল্প ছলনার ছন্দ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো চলো শুরু করা যাক। টেলিফোন তুলে নিয়ে ব্যোমকেশ বলল, হ্যালো। ইন্সপেক্টর রাখাল বাবুর গলা শোনা গেল। ব্যোমকেশদা, আমি রাখাল, নেতাজি হাসপাতাল থেকে কথা বলছি, একবার আসবেন? কি ব্যাপার? খুনের চেষ্টা। একটা লোককে কেউ গুলি করে মারবার চেষ্টা করেছিল, কিন্তু মারতে পারেনি। আহত লোকটাকে হাসপাতালে আনা হয়েছে। সে এক বিচিত্র গল্প বলছে। তাই নাকি? আচ্ছা, আমি যাচ্ছি। কেয়াতলায় ব্যোমকেশের বাড়ি থেকে নেতাজি হাসপাতাল বেশি দূর নয়। আধ ঘন্টা পরে বিকেল আন্দাজ 5টার সময় ব্যোমকেশ সেখানে পৌঁছে দেখল এমার্জেন্সি ওয়ার্ডের সামনে দারোগা রাখাল সরকার দাঁড়িয়ে আছেন। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই তিনি আরও কিছু তথ্য উদ্ঘাটন করলেন। আহত লোকটির নাম গঙ্গাপদ চৌধুরী, ভদ্রশ্রেণীর লোক। ফ্রেজার রোড থেকে একটা ছোট রাস্তা বেরিয়েছে। সেই রাস্তায় একটা বাড়ির দোতলার ঘরে অজ্ঞান হয়ে পড়েছিল। বাড়ির ঠিকে চাকর বেলা 3টের সময় কাজ করতে এসে গঙ্গাপদকে আবিষ্কার করে। তারপর হাসপাতাল, পুলিশ ইত্যাদি। গঙ্গাপদর জ্ঞান হয়েছে, কিন্তু প্রচুর রক্তপাতের ফলে এখনো ভারী দুর্বল। গঙ্গাপদ আজ বিকেলবেলা তার দোতলার ঘরে রাস্তার দিকে জানলার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ সামনের দিক থেকে বন্দুকের গুলি এসে তার চুলের মধ্যে দিয়ে লাগল চষে চলে যায়। খুলির ওপর গভীর টানা দাগ পড়েছে, কিন্তু খুলি ফুটো করে ভেতরে ঢুকতে পারেনি। হাড়ের ওপর দিয়ে পিছলে বেরিয়ে গেছে। বন্দুকের গুলিটা ঘরের মধ্যেই পাওয়া গিয়েছে। দেখে মনে হলো পিস্তল কিংবা রিভলভারের গুলি। পরীক্ষার জন্য পাঠিয়েছে। এবার চলুন গঙ্গাপদর বয়ান শুনবেন। তাকে খানিকটা রক্ত দেয়া হয়েছে। এতক্ষণে সে বোধহয় বেশ চনমনে হয়েছে। গঙ্গাপদ চৌধুরী একটি ছোট ঘরে সংকীর্ণ লোহার খাটের উপর শুয়েছিল। মাথার উপর পাগড়ির মতো ব্যান্ডেজ, তার নিচে শীর্ণ লম্বাটে ধরনের একটি মুখ। মুখের রং বোধ করি রক্তপাতের ফলে ফ্যাকাশে হয়ে গেছে। বয়স আন্দাজ 35। ভাবভঙ্গিতে ভালো মানুষের ছাপ। ব্যোমকেশ ও রাখালবাবু খাটের দুপাশে চেয়ার টেনে বসলেন। গঙ্গাপদ একবার এর দিকে একবার ওর দিকে তাকালো। তার পাংশু অধরে একটুখানি ক্ষীণ হাসি ফুটে উঠল। লোকটি মৃত্যুর সিং দরজা থেকে ফিরে এসেছে, কিন্তু তার মুখে চোখে ত্রাসের কোনো চিহ্ন নেই। রাখালবাবু বললেন, এর নাম ব্যোমকেশ বক্সী। ইনি আপনার গল্প শুনতে এসেছেন। গঙ্গাপদর চক্ষু হর্ষোৎফুল্ল হয়ে উঠল। সে ধর্মর করে উঠে বসবার চেষ্টা করলে ব্যোমকেশ তার বুকে হাত রেখে আবার শুইয়ে দিল। বলল, উঠবেন না, শুয়ে থাকুন। গঙ্গাপদ বুকের ওপর দুহাত জোর করে সংহত সুরে বলল, আপনি সত্যান্বেষী ব্যোমকেশবাবু? কি সৌভাগ্য! আমার কলকাতা আসা সার্থক হলো। রাখালবাবু বললেন, আপনি যদি শরীরে যথেষ্ট বল পেয়ে থাকেন তাহলে ব্যোমকেশবাবুকে আপনার গল্প শোনান। আর যদি এখনও দুর্বল মনে হয় তাহলে থাক, আমরা পরে আবার আসব। গঙ্গাপদ বলল, না না, আমার কোনো দুর্বলতা নেই। খুব খানিকটা রক্ত নাড়ির মধ্যে ঠুসে দিয়েছে কি না? বলে হেসে উঠল। তাহলে বলুন। খাটের পাশে টিপাইয়ের ওপর এক গ্লাস জল রাখা ছিল। গঙ্গাপদ বালিশের উপর উঁচু হয়ে শুয়ে এক চুমুক জল খেল। তারপর হাসি হাসি মুখে গল্প বলতে আরম্ভ করল। আমার নাম কিন্তু গঙ্গাপদ চৌধুরী নয়, অশোক মাইতি। কলকাতায় এসে আমি কেমন করে গঙ্গাপদ চৌধুরী বনে গেলাম সে ভারী মজার গল্প। বলি শুনুন। আমার বাড়ি মিরাটে। সিপাহী যুদ্ধেরও আগে আমার পূর্বপুরুষ মিরাটে গিয়ে বাসা বেঁধেছিলেন। সেই থেকে আমরা মিরাটের বাসিন্দা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খুব বেশি নেই। আমি মিরাটে সামান্য চাকরি করি। বাড়িতে বিধবা মা আছেন, আরেকটি আইবুড়ো বোন।
আমি বিয়ে করেছিলাম, কিন্তু বছর 5 আগে বিপত্নিক হয়েছি, আর বিয়ে করিনি। বোনটাকে পাত্রস্থ না করা পর্যন্ত। কিন্তু সে যাক, অফিসে 1 মাস ছুটি পাওনা হয়েছিল, ভাবলাম কলকাতা বেরিয়ে আসি। কলকাতায় আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ নেই। আমি ছেলেবেলায় একবার কলকাতা এসেছিলাম, তারপর আর আসিনি। ভাবলাম স্বদেশ দেখাও হবে, আর সেই সঙ্গে বোনটার জন্য যদি একটা পাত্র পাই। হাওড়ায় এসে নামলাম। মিরাট থেকে এক হিন্দুস্থানি ধর্মশালার ঠিকানা এনেছিলাম। ঠিক ছিল সেখানেই উঠব। ট্রেন থেকে নেমে ফটকের দিকে চলেছি, দেখি একটা দাড়িওয়ালা লোক আমার পাশে পাশে চলেছে, আর ঘাড় ফিরিয়ে ফিরিয়ে আমার পানে তাকাচ্ছে। একবার মনে হলো যে কিছু বলবে, কিন্তু মুখ খুলে কিছু না বলে আবার মুখ বন্ধ করলো। আমি ভাবলাম, এ আবার কে? হয়তো হোটেলের দালাল। ধর্মশালায় পৌঁছে কিন্তু মুশকিলে পড়ে গেলাম। সেখানে একটি কুঠুরিও খালি নেই, সব ভর্তি। এখন হোটেলে যেতে হয়, কিন্তু হোটেলে অনেক খরচ, অত খরচ আমার পোষাবে না। কি করব ভাবছি, এমন সময় সেই দাড়িওয়ালা লোকটি এসে উপস্থিত। চোখে নীল চশমা লাগিয়েছে। বলল, জায়গা পেলেন না? বললাম, না। আপনি কে? সে বলল, আমার নাম গঙ্গাপদ চৌধুরী। আপনি কোথা থেকে আসছেন? বললাম, মিরাট থেকে। আমার নাম অশোক মাইতি। আপনি কি হোটেলের এজেন্ট? সে বলল, না, হাওড়া স্টেশনে আপনাকে দেখেছিলাম, দেখেই চমক লেগেছিল। কেন চমক লেগেছিল সে কথা পরে বলছি। এখন বলুন দেখি, কলকাতায় কি আপনার থাকার জায়গা নেই? বললাম, থাকলে কি ধর্মশালায় আসি, কিন্তু এখানেও দেখছি জায়গা নেই। হোটেলের খরচ দিতে পারবো না, তাই ভাবছি কি করি। গঙ্গাপদ বলল, দেখুন, আমার একটা প্রস্তাব আছে। কলকাতায় আমি থাকি, দক্ষিণ কলকাতায় আমার বাসা আছে। আমি মাস খানেকের জন্য বাইরে যাচ্ছি। বাসাটা খালি পড়ে থাকবে। তো আপনি যদি আমার বাসায় থাকেন, আপনারও সুবিধা, আমারও সুবিধা। আমার একটা ঠিকে চাকর আছে, সে আপনার দেখাশোনা করবে, কোনো কষ্ট হবে না। আমি আশ্চর্য হয়ে বললাম, আমার মতো একজন অচেনা লোকের হাতে আপনি বাসা ছেড়ে দেবেন? গঙ্গাপদ একটু হেসে বলল, তাহলে চমক লাগার কথাটা বলি। স্টেশনে আপনাকে দেখে মনে হয়েছিল আপনি আমার ভাই দুর্গাপদ। তারপর ভুল বুঝতে পারলাম। দুর্গাপদ 2 বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, বোধহয় সন্ন্যাসী হয়ে গেছে। আপনার সঙ্গে তার চেহারার খুব মিল আছে। তাই ওই আপনার প্রতি আমার একটু আপনি যদি আমার বাসায় থাকেন, আমি খুব নিশ্চিন্ত হব। আমার ভাগ্যে এমন যোগাযোগ ঘটবে স্বপ্নেও ভাবিনি। খুশি হয়ে রাজি হয়ে গেলাম। গঙ্গাপদ আমাকে ট্যাক্সিতে তুলে তার বাসায় নিয়ে গেল। ছোট রাস্তায়, ছোট বাড়ির দোতলার একটা মাঝারি গোছের ঘর। ঘরে তক্তপোষের ওপর বিছানা, দেয়ালে আলমারি, 2-1টা বাক্স, সুটকেস, আর কিছু নেই। হিন্দুস্তানি চাকরটা উপস্থিত ছিল, তার নাম রামচতুর। গঙ্গাপদ তাকে পয়সা দিল দোকান থেকে চা জলখাবার আনতে। সে চলে গেলে গঙ্গাপদ রাস্তার দিকে জানলাটা খুলে দিয়ে তক্তপোষে এসে বসল। বলল, বসুন, আপনার সঙ্গে আরও কিছু কথা আছে। আমিও তক্তপোষে বসলাম। গঙ্গাপদ বলল, আমার বাড়িওয়ালা কাশীপুরে থাকে। লোকটা ভালো নয়। সে যদি জানতে পারে আমি অন্য কাউকে ঘরে বসিয়ে 1 মাসের জন্য বাইরে গেছি, তাহলে হাঙ্গামা বাঁধতে পারে। তাই আপনাকে একটি কাজ করতে হবে। যদি কেউ আপনার নাম জিজ্ঞেস করে, আপনি বলবেন গঙ্গাপদ চৌধুরী। লোকে ভাববে আমি দাড়ি কামিয়ে ফেলেছি। শুনে আমার খুব মজা লাগলো। বললাম, বেশ তো, এ আর বেশি কথা কি। তারপর রামচতুর যা জলখাবার নিয়ে এলো। গঙ্গাপদ আমাকে জলজ করিয়ে উঠে পড়ল। বলল, আচ্ছা, এবার তাহলে আমি চলি। আমার জিনিসপত্র ঘরে রইল, নিশ্চিন্ত মনে বাস করুন। নমস্কার। দৌড় পর্যন্ত গিয়ে গঙ্গাপদ ফিরে এলো। বলল, একটা কথা বলা হয়নি। যখন ঘরে থাকবেন, মাঝে মাঝে জানলা খুলে রাস্তার দিকে তাকাবেন। লক্ষ্য করবেন রাস্তা দিয়ে লাল কোট পরা কোনো লোক যায় কিনা। যদি দেখতে পান, তারিখ
আর সময়টা লিখে রাখবেন, কেমন? আচ্ছা। গঙ্গাপদ চলে গেল। আমার সন্দেহ হলো তার মাথায় ছিট আছে, কিন্তু থাকুক ছিট, লোকটা ভালো। আমি বেশ আরামে রইলাম। রাম চতুর আমার সেবা করে। আমি সকাল বিকেল এদিক ওদিক ঘুরে বেড়াই, দুপুরে আর রাত্রে ঘরে থাকি। মাঝে মাঝে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখি রাস্তা দিয়ে লাল কোট পরা কেউ যাচ্ছে কিনা। লাল কোট পরে কলকাতার রাস্তায় কেউ ঘুরে বেড়াবে, এ যেন ভাবাই যায় না। তবু গঙ্গাপদ যখন বলেছে, হবেও বা। সপ্তাহখানেক বেশ আরামে কেটে গেল। আজ সকালে খবরের কাগজের অফিসে গেছিলাম বোনের পাত্র সম্বন্ধে একটা বিজ্ঞাপন দিতে। ফিরে এসে খাওয়া দাওয়া সেরে তক্তা বসে শুলাম। রামচতুর চলে গেল। ঘুম ভাঙল আন্দাজ ওই 2:45 সময়। বিছানা থেকে উঠে জানালা খুলে দিলাম। জানলার সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছি। হঠাৎ মাথাটা ঝনঝন করে উঠল। উল্টে মেঝের উপর পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। অসহ্য যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়লাম। হাসপাতালে জ্ঞান হলো। মাথায় পাগড়ি বেঁধে শুয়ে আছি। কে নাকি আমার মাথা লক্ষ্য করে বন্দুক ছুঁড়েছিল। বন্দুকের গুলি আমার খুলির ওপর আঁচড় কেটে চলে গেছে। কী ব্যাপার বলুন দেখি ব্যোমকেশবাবু? সেটা বুঝতে সময় লাগবে। আপনি এখন বিশ্রাম করুন। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। পরদিন বেলা 10:30 নাগাদ রাখালবাবু ব্যোমকেশের বাড়িতে এলেন। ব্যোমকেশ তার অফিস ঘরে বসে অলসভাবে খবরের কাগজের বিজ্ঞাপন পড়ছিল। রাখালবাবুকে একটু সিগারেট দিয়ে বলল, নতুন খবর কিছু আছে নাকি? রাখালবাবু সিগারেট ধরিয়ে বললেন, রামচতুর পালিয়েছে। রামচতুর? ও, সেই চাকরটা? হ্যাঁ, কাল বিকেলবেলা পুলিশকে খবর দিয়ে সেই যে গা ঢাকা দিয়েছে তাকে আর পাওয়া যাচ্ছে না। সত্যি, রাম চতুর। পুলিশের হাঙ্গামায় থাকতে চায় না। এতক্ষণ বোধহয় বেহার প্রদেশে ফিরে গিয়ে ভুট্টা পুড়িয়ে খাচ্ছে। আর কিছু? বাড়িওয়ালাকে কাশীপুর থেকে খুঁজে বার করেছি। আজ সকালে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। অশোক মাইতিকে দেখে বলল, এই গঙ্গাপদ চৌধুরী? তারপর গলার আওয়াজ শুনে বলল, না, গঙ্গাপদ নয়, কিন্তু চেহারায় খুব মিল আছে। এই পর্যন্ত শুনে ব্যোমকেশ বলল, গঙ্গাপদ চৌধুরীর সঙ্গে অশোক মাইতির চেহারার মিল আছে? রাখালবাবু বললেন, হ্যাঁ, গঙ্গাপদ বলেছিল তার ভাইয়ের সঙ্গে মিল আছে। গঙ্গাপদ এবং তার ভাইয়ের চেহারা যদি একরকম হয়। গঙ্গাপদর দাড়িটা মেকি মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু তার উদ্দেশ্য ঠিক বোঝা যাচ্ছে না। অশোক মাইতিকে এনে নিজের বাসায় কেন তুলল? নিজের নামটাই বা তাকে কেন দান করল? আসল কারণটা কি? ব্যোমকেশ কি একটা বলতে গিয়ে থেমে গেল। তারপর অলস কণ্ঠে বলল, চিন্তার কথা বটে। আসল গঙ্গাপদ বোধ করি এখনো নিরুদ্দেশ। হ্যাঁ, তার ঘরের আলমারি থেকে কিছু কাগজপত্র পাওয়া গেছে। তা থেকে জানা যায় সে কলকাতায় এক লোহার কারখানায় কাজ করত। সম্প্রতি 1 মাসের ছুটি নিয়ে অদৃশ্য হয়েছে। গুলিটা কোথা থেকে এসেছিল জানা গেছে? সামনের বাড়ি থেকে। রাস্তার ওপারে একটা পোড়ো বাড়ি কিছুদিন থেকে খালি পড়ে আছে। তার দোতলার জানলা থেকে কেউ গুলি ছুঁড়েছিল। পোড়ো বাড়ির ঘরের মধ্যে কয়েকটা তাজা আঙ্গুলের ছাপ পাওয়া গেছে, কিন্তু কার আঙ্গুলের ছাপ তা শনাক্ত করার উপায় নেই। ব্যোমকেশ কিছুক্ষণ সংবাদগুলিকে একত্র করে মনের মধ্যে রোমন্থন করল। তারপর বলল, রহস্যটা কিছু পরিষ্কার হলো? রাখালবাবু সিগারেটে 2টো লম্বা টান দিয়ে সেটাকে অ্যাস্ট্রের উপর নিভিয়ে দিলেন। আস্তে আস্তে ধোঁয়া ছেড়ে বলতে আরম্ভ করলেন, গঙ্গাপদ চৌধুরীর দাড়ি যে নকল দাড়ি তার একটা জোরালো প্রমাণ যে তার বাড়িওয়ালা তার মুখে কখনো গোঁফদাড়ি দেখেননি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তাহলে প্রশ্ন উঠছে, গঙ্গাপদ ছদ্মবেশে বেড়ায় কেন? একটা কারণ এই হতে পারে যে সে ছদ্মবেশে কোনো গুরুতর অপরাধ করতে চায়। তারপর একদিন হাওড়া স্টেশনে সে অশোক মাইতিকে দেখতে পায়। নিজের চেহারার সঙ্গে সাদৃশ্য দেখে তাকে ভুলিয়ে নিজের বাসায় এনে বসায়। তারপর নিজে গা ঢাকা দেয়। হয়তো সে নিজেই সামনের বাড়ি থেকে অশোককে খুন করার চেষ্টা করেছিল।
যাতে লোকে মনে করে যে গঙ্গাপদই মরেছে। হয়তো এইভাবে সে জীবন বিমার টাকা সংগ্রহ করতে চেয়েছিল। যাই হোক, এখন অবস্থা এই দাঁড়িয়েছে যে তার পরিচয় এবং বর্তমান ঠিকানা আমরা জানি না। সে অশোক মাইতিকে খুন করবার চেষ্টা করেছিল কিনা তা নিশ্চয়ভাবে জানি না, কারণ তার কাগজপত্রের মধ্যে জীবন বিমার পলিসি পাওয়া যায়নি। এখন কর্তব্য কী? ব্যোমকেশ একটু ভেবে বলল, মিরাটে খোঁজ খবর নেওয়া হয়েছে? রাখালবাবু বললেন, অশোক মাইতিকে দিয়ে মিরাটে তার মার নামে টেলিগ্রাম করিয়েছি, এখনো জবাব আসেনি। কেন, আপনি কি অশোক মাইতিকে সন্দেহ করেন? অশোক মাইতিকে বড় বেশি ভালো মানুষ বলে মনে হয়। সে হয়তো সত্যি কথাই বলছে, কিন্তু তার কোনো সমর্থন নেই। রামচতুর সমর্থন করতে পারত, কিন্তু সে পালিয়েছে। যাক, গঙ্গাপদ কোথায় কাজ করে? কলকাতার উপকণ্ঠে একটা লোহার কারখানা আছে, সেইখানে। রাখালবাবু পকেট থেকে নোটবুক বার করে পড়লেন, স্ক্র্যাপ আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি লিমিটেড। সেখানে খোঁজ নিলে কিছু খবর পাওয়া যেতে পারে। সেখানে যাব বলেই বেরিয়েছি, আপনি আসবেন সঙ্গে? যাব যাব, বাড়িতে বেকার বসে থাকার চেয়ে ঘুরে বেড়ালে স্বাস্থ্য ভালো থাকে। কলকাতার দক্ষিণ সীমানার বাইরে বিঘে 2 জমির ওপর লোহার কারখানা। জমির এধারে ওধারে কয়েকটা করকের টিনের উঁচু ছাউনি। তাদের ফাঁকে ফাঁকে এখানে ওখানে স্তূপীকৃত জং ধরা ঝুনো পুরনো লোহা। চারিদিকে কর্মীদের তৎপরতা দেখে মনে হয় কারখানার কাজ চালু আছে। ফটকের পাশে একটি ছোট পাকা বাড়ি, এটি কোম্পানির অফিস। ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু যখন কারখানায় পৌঁছলেন তখন কারখানার ম্যানেজার রতনলাল কাপারিয়া অফিস ঘরে ছিলেন। রতনলাল মারোয়ারি হলেও 3 পুরুষ ধরে বাংলাদেশে আছেন, প্রায় বাঙালি হয়ে গেছেন, পরিষ্কার বাংলা বলেন। দুজনকে সামনে বসিয়ে পান সিগারেট দিলেন, বললেন, হুকুম করুন। রাখালবাবু একবার ব্যোমকেশের পানে তাকিয়ে প্রশ্ন আরম্ভ করলেন। ব্যোমকেশ চুপ করে বসে শুনতে লাগলেন। গঙ্গাপদ চৌধুরী এখানে কাজ করে? হ্যাঁ, উপস্থিত, ছুটিতে আছে। সে কি কাজ করে? ইলেকট্রিক ফার্নেসের মেল্টার। সে কাকে বলে? আজকাল ইলেকট্রিক আগুনে লোহা গলানো হয়, যে লোক এই কাজ জানে তাকে মেল্টার বলে। গঙ্গাপদ আমাদের সর্দার মেল্টার। সে ছুটিতে গেছে বলে আমার একটু অসুবিধা হয়েছে। তার অ্যাসিস্ট্যান্ট 2 জন আছে বটে, কোনো মতে কাজ চালিয়ে নিচ্ছে। আমাদের দেশে ভালো মেল্টার বেশি নেই, যে 2-4 জন আছে গঙ্গাপদ তাদের একজন। তাই নাকি? সে ছুটি নিল কেন? তার 1 মাস ছুটি পাওনা হয়েছিল, মনে হচ্ছে যেন বলেছিল ভারত ভ্রমণে যাবে। আজকাল সব স্পেশাল ট্রেন হয়েছে, সারা দেশ ঘুরিয়ে নিয়ে বেড়ায়। হ্যাঁ, ওর আত্মীয় স্বজন কেউ আছে? বোধহয় না, একলা থাকতো। স্বভাব চরিত্র কেমন? খুব কাজের লোক, বুদ্ধিশুদ্ধিও আছে, হুঁশিয়ার। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ যেন ঝিমিয়ে পড়েছিল। একটু সজাগ হয়ে বলল, গঙ্গাপদর কোনো শত্রু আছে কিনা আপনি জানেন? রতনলাল ভুরু তুললেন। শত্রু? কই, গঙ্গাপদর শত্রু আছে এমন কথা তো কখনো শুনিনি। ও, তিনি হঠাৎ হেসে উঠলেন। একজনের সঙ্গে গঙ্গাপদর শত্রুতা হয়েছিল, তো সে এখন জেলে। তিনি কে? তার নাম নরেশ মণ্ডল। 3 বছর আমার সর্দার মেল্টার ছিল। গঙ্গাপদ ছিল তার অ্যাসিস্ট্যান্ট। দুজনের মধ্যে খিটিমিটি লেগেই থাকতো। নরেশ ছিল রাগী আর গঙ্গাপদ মিটমিটে বজ্জাত, কিন্তু দুজনেই সমান কাজের লোক। আমি মজা দেখতাম। তারপর হঠাৎ একদিন নরেশ একজনকে খুন করে বসল। গঙ্গাপদ তার বিরুদ্ধে সাক্ষী দিল। নরেশের জেল হয়ে গেল। খুনের জন্য জেল কতদিনের মেয়াদ জানেন? ঠিক জানি না, 4-5 বছর হবে। নরেশ জেলে যাবার পর গঙ্গাপদ সর্দার মেল্টার হয়ে বসল, বলে রতনলাল হো হো শব্দে হাসলেন। ব্যোমকেশ হাসি মুখে উঠে দাঁড়ালো। আপনাকে অনেক বিরক্ত করেছি, এবার উঠি। একটা কথা, গঙ্গাপদকে আপনি শেষবার দেখেছেন কবে? 12-14 আগে। তখন তার মুখে দাড়ি ছিল? দাড়ি?
গঙ্গাপদর কোশমিনকালেও দাড়ি ছিল না। ধন্যবাদ। রাস্তায় বেরিয়ে রাখালবাবু প্রশ্ন করলেন, অতঃপর? ব্যোমকেশ বলল, অতঃপর অন্ধকারে হাতড়ে বেড়ানো ছাড়া আর তো কোনো রাস্তা দেখছি না। এক কাজ করা যেতে পারে। 4-5 বছর আগে নরেশ মণ্ডল খুন করে জেলে গিয়েছিল। তার বিচারের দলিলপত্র আদালতের দপ্তর থেকে তুমি নিশ্চয়ই জোগাড় করতে পারবে। অন্তত হাকিমের রায়টা জোগাড় করো, সেটা পড়ে দেখলে হয়তো কিছু হদিশ পাওয়া যাবে। রাখালবাবু বললেন, বেশ, রায় জোগাড় করব। নেই কাজ তো খইভাত, কাল সকালে আপনি খবর পাবেন। ব্যোমকেশরা প্রায় 6 মাস হলো কেয়াতলায় নতুন বাড়িতে এসেছে। বাড়িটি ছোট, কিন্তু দোতলা, নিচে 3টি ঘর, ওপরে 2টি। সত্যব্রতী এই বাড়িটি নিয়ে সারাক্ষণ যেন পুতুল খেলা করছে। আনন্দের শেষ নেই। এটা সাজাচ্ছে, ওটা গোছাচ্ছে, নিজের হাতে ঝাড় দিচ্ছে, ঝাড়পোছ করছে। ব্যোমকেশ কিন্তু নির্বিকার। শালগ্রামের শোয়া বসা বোঝা যায় না। পরদিন বিকেলবেলায় ব্যোমকেশ তার বসবার ঘরের জানলায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। দেখছিল লাল কোট পরা কোনো লোক চোখে পড়ে কিনা। কয়েকটি লাল শাড়ি পরা মহিলা গেলেন, 2-1টি লাল ফ্রক পরা খোকাখুকিকেও দেখা গেল, কিন্তু লাল কোট পরা বয়স্ক পুরুষ একটিও দৃষ্টিগোচর হলো না। অনুমান হয় আজকাল লাল কোট পরে কোনো পুরুষ কলকাতার রাস্তায় বেরোয় না। এই সময় টেলিফোন বাজল। রাখালবাবু বললেন, ব্যোমকেশদা, মামলার রায় পেয়েছি। পড়ে দেখলাম আমাদের কাজে লাগতে পারে এমন কিছু নেই। পিয়নের হাতে পাঠিয়ে দিচ্ছি, আপনি পড়ে দেখুন। আধ ঘন্টা পরে থানা থেকে কনস্টেবল এসে রায় দিয়ে গেল। আলিপুর আদালতের জজ সাহেবের রায়। কড়া সরকারি কাগজে বাজেয়াপ্তা নকল, 15-16 পৃষ্ঠা। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে পড়তে বসল। রায়ের আরম্ভে জজ সাহেব ঘটনার বয়ান করেছেন, তারপর সাক্ষী সাবুদের আলোচনা করে দণ্ডাজ্ঞা দিয়েছেন। রায়ের সারাংশ এই: আসামি নরেশ মণ্ডল, বয়স 39, স্ক্র্যাপ আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি লিমিটেড নামক লোহার কারখানায় কাজ করে। অপরাধ, রাস্তার একজন ভিক্ষুককে খুন করিয়াছে। পিনাল কোডের 304, 323 ধারা অনুযায়ী দায়রা সোপর্দ হইয়াছে। প্রধান সাক্ষী গঙ্গাপদ চৌধুরী এবং অন্যান্য সাক্ষীর এজাহার হইতে জানা যায় যে আসামি অত্যন্ত বদরাগী ও কলহপ্রিয়। ঘটনার দিন বিকাল আন্দাজ 5টার সময় আসামি নরেশ মণ্ডল ও সাক্ষী গঙ্গাপদ চৌধুরী একসঙ্গে কর্মস্থল হইতে বাসায় ফিরিতেছিল। দুজনে পূর্বোক্ত লোহার কারখানায় কাজ করে। গঙ্গাপদ চৌধুরী নরেশ মণ্ডলের সহকারী। পথ চলিতে চলিতে বাজারের ভিতর দিয়া যাইবার সময় নরেশ সামান্য কারণে গঙ্গাপদের সঙ্গে ঝগড়া জুড়িয়া দিল। তখন গঙ্গাপদ তাহার সঙ্গে সঙ্গে না গিয়া পিছাইয়া গেল। নরেশ আগে আগে চলিতে লাগিল, গঙ্গাপদ তাহার 20 গজ পিছনে রহিল। এই সময় একটা কোট প্যান্ট পরা মাদ্রাজি ভিক্ষুক নরেশের পিছনে লাগিল। ভিক্ষা চাইতে চাইতে নরেশের সঙ্গে চলিতে লাগিল। ভিক্ষুকটার চেহারা জীর্ণ শীর্ণ, কিন্তু সে ইংরাজিতে কথা বলে। বাজারে অনেকেই তাহাকে চিনিত। গঙ্গাপদ তাহাদের পিছনে যাইতে যাইতে দেখিল নরেশ ক্রুদ্ধভাবে হাত নাড়িয়া তাহাকে তাড়াইবার চেষ্টা করিতেছে, কিন্তু ভিক্ষুক তাহার সঙ্গ ছাড়িতেছে না। তারপর হঠাৎ নরেশ পাশের দিকে ফিরিয়া ভিক্ষুকের গালে সজোরে একটা চড় মারিল। ভিক্ষুক রাস্তার উপর পড়িয়া গেল। নরেশ আর সেখানে দাঁড়াইল না, গটগট করিয়া চলিয়া গেল। গঙ্গাপদ 20 গজ পিছন হইতে সবই দেখিয়াছিল। সে তাড়াতাড়ি আসিয়া দেখিল ভিক্ষুক অনড় পড়িয়া আছে। তারপর তাহার নাড়ি টিপিয়া দেখিল সে মরিয়া গিয়াছে। ডাক্তারের রিপোর্ট থেকে জানা যায় তাহার প্রাণ শক্তি বেশি ছিল না, অল্প আঘাতেই মৃত্যু হইয়াছে। ইতিমধ্যে আরও অনেক লোক আসিয়া জুটিয়াছিল। তাহাদের মধ্যে কেহ কেহ নরেশকে চড় মারিতে দেখিয়াছিল। তাহারা পুলিশকে খবর দিল। পুলিশ নরেশের বাসায় গিয়া তাহাকে গ্রেপ্তার করিল। পুলিশের পক্ষে এই মামলায় যাহারা সাক্ষী দিয়াছে তাহারা সকলেই নিরপেক্ষ, কেবল গঙ্গাপদ ছাড়া। আসামি অপরাধ অস্বীকার করিয়াছে। তাহার বক্তব্য, গঙ্গাপদ তাহার শত্রু, তাহাকে সরাইয়া কর্মক্ষেত্রে তাহার স্থান অধিকার করিতে চায়, তাই সে মিথ্যা মামলা সাজাইয়া তাহাকে ফাঁসাইয়াছে। একথা সত্য যে সাক্ষী গঙ্গাপদ নিঃস্বার্থ ব্যক্তি নয়,
কিন্তু অন্য সাক্ষীদের সঙ্গে তাহার এজাহার মিলাইয়া দেখিলে স্পষ্টই প্রতীয়মান হয় যে গঙ্গাপদর সাক্ষ্য মিথ্যা নহে। এ অবস্থায় আসামিকে দোষী সাব্যস্ত করিয়া অনিচ্ছাকৃত হত্যার জন্য ৩০৪ ধারা অনুসারে ৩ বৎসর সশ্রম কারাদণ্ড ধার্য হইল। ব্যোমকেশের রায় পড়া যখন শেষ হলো তখন সন্ধ্যা নেমেছে, ঘর অন্ধকার হয়ে গেছে। ব্যোমকেশ অনেকক্ষণ অন্ধকারে চুপ করে বসে রইল। তারপর আলো জেলে টেলিফোন তুলে নিল। রাখাল, রায় পড়লাম। কিছু পেলেন? একটা রাগী মানুষের চরিত্র পেলাম। তাহলে রায় পড়ে কোনো লাভ হলো না? বলা যায় না। যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো লুকানো রতন। তা বটে। ভালো কথা। পোড়ো বাড়িতে যে আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছিল তার ফটো নেওয়া হয়েছে? হয়েছে। গঙ্গাপদ চৌধুরীর পাত্তা পাওয়া যায়নি নিশ্চয়? না। ভারত ভ্রমণের যত স্পেশাল ট্রেন আছে তাদের অফিসে খোঁজ নিয়েছিলাম, কিন্তু গঙ্গাপদ চৌধুরী নামে কোনো যাত্রীর নাম নেই। হয়তো ছদ্মনামে গিয়েছে, কিংবা যায়নি, কলকাতাতেই কোথাও লুকিয়ে বসে আছে। তাও হতে পারে। আর কোনো নতুন খবর আছে? এই মাত্র মিরাট থেকে তার এসেছে। অশোক মাইতি খাঁটি মিরাটের লোক, ওখানে কোনো জাল জচ্চুরি নেই। ভালো। আর কিছু? নতুন খবর আর কিছু নেই। এখন কর্তব্য কি বলুন? কর্তব্য কিছু ভেবে পাচ্ছি না। একটা কথা, নরেশের জেলের মেয়াদ এতদিনে ফুরিয়ে আসার কথা। সে জেল থেকে বেরিয়েছে কিনা খবর নিতে পারো? পারি। কাল সকালে খবর পাবেন। পরদিন বেলা ৯টার সময় রাখালবাবু ব্যোমকেশের কাছে এলেন। মুখ গম্ভীর। বললেন, ব্যাপার গুরুতর। ১.৫ মাস আগে নরেশ মণ্ডল জেল থেকে ছাড়া পেয়েছে। জেলে ভালো ছেলে সেজেছিল, তাই কিছুদিনের রেয়াত পেয়েছে। ব্যোমকেশ বলল, জেল থেকে বেরিয়ে সে কোথায় গেছে সন্ধান পেয়েছ? তার পুরনো বাসায় যায়নি, কারখানাতেও যায়নি। কাল রতনলাল কাপাড়িয়ার মুখে তা জানতে পেরেছি। সুতরাং সে ডুব মেরেছে। ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, ব্যাপারটা এখন পরিষ্কার হচ্ছে। নরেশের মনে যদি পাপ না থাকবে তাহলে সে ডুব মারবে কেন? সে রতনলালের কাছে গিয়ে চাকরিটা আবার ফিরে পাবার চেষ্টা করতে পারত তো? আমারও তাই মনে হয়। গল্পটা এখন কালানুক্রমে সাজানো যেতে পারে। নরেশ মণ্ডল রাগী এবং ঝগড়াটে, গঙ্গাপদ মিটমিটে শয়তান। দুজনে এক কারখানায় কাজ করত। দুজনের মধ্যে খিটিমিটি লেগেই থাকত। গঙ্গাপদর মতলব নরেশকে সরিয়ে নিজে তার জায়গায় বসবে, কিন্তু নরেশকে সরানো সহজ নয়, সে কাজের লোক। হঠাৎ গঙ্গাপদ সুযোগ পেয়ে গেল। নরেশ রাস্তায় একটা ভিখারিকে চড় মেরে শেষ করে দিল। আর যায় কোথায়? গঙ্গাপদ নরেশকে ফাঁসি কাটে ঝোলাবার জন্য উঠে পড়ে লাগলো। নরেশের কিন্তু ফাঁসি হলো না। সে দোষী সাব্যস্ত হলেও তার ৩ বছর কারাদণ্ড হলো। গঙ্গাপদের পক্ষে একটা মন্দের ভালো সে কারখানার সর্দার মেলটাল হয়ে বসল। নরেশ জেলে গেল। নরেশ লোকটা শুধু বদ মেজাজি নয়, সে মনের মধ্যে রাগ পুষে রাখে। জেলে যাবার সময় সে বোধহয় প্রতিজ্ঞা করেছিল যে গঙ্গাপদকে খুন করে প্রতিহিংসা সাধন করবে। ৩ বছর ধরে সে এই প্রতিহিংসার আগুনে হৃতাহুতি দিয়েছে। গঙ্গাপদ জানত যে নরেশের ৩ বছরের জেল হয়েছে। সে তককে তককে ছিল। তাই নরেশ যখন মেয়াদ ফুরোবার আগেই জেল থেকে বেরোলো, গঙ্গাপদ জানতে পারল। তার প্রাণে ভয় ঢুকল। হয়তো সে দেখেছিল যে নরেশ তার বাসার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কিংবা সামনের পোড়ো বাড়ি থেকে উঁকি ঝুঁকি মারছে। গঙ্গাপদ ঠিক করল কিছুদিনের জন্যে বাসা থেকে উধাও হবে। সে কারখানা থেকে ১ মাসের ছুটি নিল এবং একটা দাড়ি জোগাড় করে তাই পরে ঘুরে বেড়াতে লাগলো, যাতে নরেশ তাকে দেখলেও চিনতে না পারে। গঙ্গাপদ বোধহয় সত্যিই ভারত ভ্রমণে যাবার মতলব করেছিল। তারপর হঠাৎ একদিন হাওড়া স্টেশনে অশোক মাইতির সঙ্গে দেখা হয়ে গেল। সে দেখল যে অশোক মাইতির চেহারা অনেকটা তার নিজের মতো। গঙ্গাপদ লোকটা মহাধূর্ত, তার মাথায় বুদ্ধি খেলে গেল। অশোক মাইতিকে যদি কোনো মতে নিজের বাসায় এনে তুলতে পারে, তাহলে নরেশ ভুল করে তাকেই খুন করবে এবং ভাববে গঙ্গাপদকে খুন করেছে। গঙ্গাপদ নিরাপদ হবে,
তাকে আর প্রাণের ভয়ে পালিয়ে বেড়াতে হবে না। চাকরিটা অবশ্য যাবে, কিন্তু প্রাণ আগে না চাকরি আগে? গঙ্গাপদ নিশ্চয়ই বুঝেছিল যে নরেশ তাকে সামনের জানলা থেকে গুলি করে মারবে। এবার নরেশের দিকটা ভেবে দেখা যাক। নরেশ জেল থেকে বেরিয়ে একটা পিস্তল জোগাড় করেছিল। পুরনো বাসায় ফিরে যাবার কোনো মানে হয় না। সে অন্য কোথাও আড্ডা গেড়েছিল এবং গঙ্গাপদর বাসার সামনে পুরো বাড়িটাই যাতায়াত করেছিল। তার বোধহয় মতলব ছিল গঙ্গাপদ কখনো তার জানালা খুলে দাঁড়ালে সে রাস্তার ওপার থেকে তাকে গুলি করে মারবে, তারপর কলকাতা ছেড়ে অন্য কোথাও চলে যাবে। গঙ্গাপদ খুন হবার পর কলকাতা শহর আর তার পক্ষে নিরাপদ নয়। পুলিশ তাকে সন্দেহ করতে পারে। যা হোক, গঙ্গাপদ অশোক মাইতিকে নিজের বাসায় বসিয়ে লোপাট হলো। অশোক মাইতিকে উপদেশ দিয়ে গেল সে যেন মাঝে মাঝে জানলা খুলে লক্ষ্য করে যে রাস্তা দিয়ে লাল কোট পরা কেউ যায় কি না। লাল কোট পরা মানুষটা নিছকই কল্পনা। আসল উদ্দেশ্য অশোক মাইতি জানলা খুলে দাঁড়াবে এবং নরেশ সামনের জানলা থেকে তাকে গুলি করবে। সবই ঠিক হয়েছিল, কিন্তু একটা চুক হয়ে গেল। অশোক মাইতি আহত হলো, মরল না। সে পুলিশকে সব ঘটনা বলল। এখন গঙ্গাপদ আর নরেশ দুজনেরই অবস্থাই সমান। ওরা কেউ আর আত্মপ্রকাশ করতে পারে না। খবরের কাগজে সংবাদ ছাপা হয়েছে, দুজনকেই পুলিশ খুঁজে বেড়াচ্ছে। নরেশ অবশ্য আইনত অপরাধী। সে খুন করবার চেষ্টা করেছিল, কিন্তু গঙ্গাপদ লোকটা মহাপাষণ্ড। জেনে শুনে সে একজন নিরীহ লোককে অনিবার্য মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু সে যদি ধরাও পড়ে, তাকে শাস্তি দেওয়া যাবে কিনা সন্দেহ। ব্যোমকেশ চুপ করল। রাখালবাবুও নীরবে কিছুক্ষণ টেবিলের ওপর আঙ্গুল দিয়ে আঁকজোক কেটে বললেন, তা যেন হলো, কিন্তু যাকে আইনত শাস্তি দেওয়া যাবে তাকে ধরবার উপায় কি বলুন? আবার খানিকক্ষণ চুপ করে থেকে ব্যোমকেশ বলল, একমাত্র উপায় বিজ্ঞাপন। বিজ্ঞাপন? হ্যাঁ। পুকুরে ছিপ ফেলে বসে থাকা, মাছ যদি টোপ গেলে তবেই তাকে ধরা যাবে। 3 দিন পরে কলকাতার 2টি প্রধান সংবাদপত্রে বিজ্ঞাপন বেরিল। বোম্বে স্টিল ফাউন্ডি লিমিটেড আমাদের বোম্বের কারখানার জন্য অভিজ্ঞ ইলেকট্রিক মেল্টার চাই। বেতন এত এত, প্রশংসাপত্র সহ দেখা করুন। গড়িয়াহাট বাজারের কাছে রাস্তার উপর একটি ঘর, তার মাথার উপরে সাইনবোর্ড ঝুলছে, বোম্বে স্টিল ফাউন্ডি লিমিটেড ব্রাঞ্চ অফিস। ঘরের মধ্যে একটি টেবিলের সামনে রাখালবাবু বসে আছেন। তার পরিধানে সাদা কাপড় চোপড়। তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে নথিপত্র দেখছেন। অদূরে অন্য একটি ছোট টেবিলে ব্যোমকেশ টাইপরাইটার নিয়ে বসেছে। ঘরের দোরের কাছে তকমা আটা একজন বেয়ারা। আর যারা আছে তারা প্রচ্ছন্নভাবে এদিক ওদিকে আছে, তাদের দেখা যায় না। প্রথম দিন ব্যোমকেশ ও রাখালবাবু বেলা 10টা থেকে 5টা পর্যন্ত অফিস ঘরে বসে রইলেন। কোনো চাকরি প্রার্থী দেখা করতে এলো না। 5টার সময় ঘরের দোরে তালা লাগাতে লাগাতে রাখালবাবু বললেন, বিজ্ঞাপন চালিয়ে যেতে হবে। পরদিন একটা লোক দেখা করতে এলো। রোগা পটকা লোক, একচরে মানুষ মেরে ফেলবে এমন চেহারা নয়। তার প্রশংসাপত্র দেখে জানা গেল তার নাম প্রফুল্ল দে। সে একজন ইলেকট্রিকের মিস্ত্রি। ইলেকট্রিক মেল্টারের কাজ সে কখনো করেনি বটে, কিন্তু সুযোগ পেলে চেষ্টা করতে রাজি আছে। রাখালবাবু তার নাম ধাম লিখে নিয়ে মিষ্টি কথায় বিদায় দিলেন। তৃতীয় দিন তৃতীয় প্রহরে একটি লোক দেখা করতে এলো। তাকে দেখেই রাখালবাবুর শিরদাঁড়া শক্ত হয়ে উঠল। মজবুত হাড়, চওড়া শরীর, গায়ের রং কালো, চোখের কোণে একটু রক্তিম আভা, গায়ে খাকি কোট, মাথার চুল ভ্রুকাট করে ছাটা। সে সতর্কভাবে এদিক ওদিক চাইতে চাইতে ঘরে ঢুকল। রাখালবাবুর টেবিলের সামনে দাঁড়িয়ে ধরা ধরা গলায় বলল, বিজ্ঞাপন দেখে এসেছি, বসুন। লোকটি সন্দর্পণে সামনের চেয়ারে বসল। একবার ব্যোমকেশের দিকে তীক্ষ্ণ সতর্ক চোখ ফেরাল। রাখালবাবু সহজ সুরে বললেন, ইলেকট্রিক মেল্টারের কাজের জন্য এসেছেন তো? হ্যাঁ। সার্টিফিকেট এনেছেন? লোকটি খানিক চুপ করে থেকে বলল, আমার সার্টিফিকেট হারিয়ে গেছে। 3 বছর অসুখে ভুগেছি, কাজ ছেড়ে দিতে হয়েছিল, তারপর সার্টিফিকেট হারিয়ে ফেলেছি। আগে কোথায় কাজ করতেন? নাগপুরে একটা আয়রন ফাউন্ডি আছে, সেখানে কাজ করতাম। দেখুন, আমি সত্যিই ইলেকট্রিক মেল্টারের কাজ জানি।
বিশ্বাস না হয় আমি নিজের খরচে বোম্বে গিয়ে তা প্রমাণ করে দিতে পারি। রাখালবাবু লোকটিকে ভালো করে দেখলেন, তারপর বললেন, সে কথা মন্দ নয়, কিন্তু আমাদের এটা ব্রাঞ্চ অফিস, সবেমাত্র খোলা হয়েছে। আমি নিজের দায়িত্বে কিছু করতে পারি না, তবে এক কাজ করা যেতে পারে। আমি আজ বোম্বেতে হেড অফিসে তার করব, কাল বিকেল নাগাদ উত্তর পাব। আপনি কাল এই সময়ে যদি আসেন। আসবো, নিশ্চয়ই আসবো। লোকটি উঠে দাঁড়ালো। রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, বক্সি, ভদ্রলোকের নাম আর ঠিকানা লিখে নাও। ব্যোমকেশ বলল, আজ্ঞে। নাম আর ঠিকানা দিতে হবে শুনে লোকটি একটু থতিয়ে গেল। তারপর বলল, আমার নাম নৃসিংহ মল্লিক, ঠিকানা 17 নম্বর কুঞ্জমিস্ত্রি লেন। ব্যোমকেশ নাম ঠিকানা লিখে নিল। ইতিমধ্যে রাখালবাবু টেবিলের তলায় একটি গুপ্ত বোতাম টিপেছিলেন। বাইরে তার সাঙ্গপাঙ্গদের কাছে খবর গিয়েছিল যে ঘর থেকে যে ব্যক্তি বেরুবে তাকে অনুসরণ করতে হবে। রাখালবাবু নিঃসংশয়ে বুঝেছিলেন যে এই ব্যক্তি নরেশ মণ্ডল, কিন্তু তাকে গ্রেপ্তার করার আগে তার বাসার ঠিকানা পাকাভাবে জানা দরকার। সেখানে বন্দুক পাওয়া যেতে পারে, কিন্তু কিছুই প্রয়োজন হলো না। নরেশ দৌড়ের দিকে পা বাড়িয়েছে, এমন সময় আরেকটি লোক ঘরে প্রবেশ করল। নবাগতকে চিনতে তিলমাত্র বিলম্ব হয় না, একেবারে অশোক মাইতির যমজ ভাই, সুতরাং গঙ্গাপদ চৌধুরী। আজ তার মুখে আর দাড়ি নেই। গঙ্গাপদ নরেশকে দেখার আগেই নরেশ গঙ্গাপদকে দেখেছিল। বাঘের মতো চাপা গর্জন তার গলা থেকে বেরিয়ে এলো। তারপর সে গঙ্গাপদর ঘাড়ের উপর লাফিয়ে পড়ল। দু হাতে তার গলা টিপে ধরে ঝাঁকানি দিতে দিতে বলতে লাগলো, পেয়েছি তোকে, শালা শোয়ারকা বাচ্চা, আর যাবি কোথায়? রাখালবাবু দ্রুত পকেট থেকে বাঁশি বার করে বাজালেন। আরদালি এবং আর যেসব পুলিশের লোক আনাচে কানাচে ছিল তারা ছুটে এলো। গলা টিপুনি খেয়ে গঙ্গাপদর তখন জিভ বেরিয়ে পড়েছে। সকলে মিলে টানাটানি করে নরেশ আর গঙ্গাপদকে আলাদা করল। রাখালবাবু নরেশের হাতে হাত করা পরালেন। বললেন, নরেশ মণ্ডল, গঙ্গাপদ চৌধুরীকে খুনের চেষ্টার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো। নরেশ মণ্ডল রাখালবাবুর কথা শুনতেই পেল না। গঙ্গাপদর পানে আরক্ত চক্ষু মেলে গজরাতে লাগলো, হরমজাদা বেঈমান, তোর বুক চিরে রক্ত পান করব। ব্যোমকেশ এতক্ষণ বসেছিল, চেয়ার ছেড়ে ওঠেনি। সে এখন টেবিলের ওপর পা তুলে দিয়ে সিগারেট ধরালো। রাখালবাবু তার একজন সহকর্মীকে বললেন, ধীরেন, এই নাও নরেশ মণ্ডলের ঠিকানা, ওর ঘর খানা তল্লাশ করো। সম্ভবত একটা রিভলভার কিংবা পিস্তল পাবে। আমরা এদের দুজনকেই লকআপে নিয়ে যাচ্ছি। গঙ্গাপদ মেঝেয় বসে গলায় হাত বুলোচ্ছিল। চমকে উঠে বলল, আমাকে লকআপে রাখবেন? আমি কি অপরাধ করেছি? রাখালবাবু বললেন, তুমি অশোক মাইতিকে খুন করবার চেষ্টা করেছিলে। তোমার অপরাধ পিনাল কোডের কোন দফায় পড়ে পাবলিক প্রসিকিউটর তার স্থির করবেন। ওঠো এখন। সন্ধ্যের পর ব্যোমকেশের বসার ঘরে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে রাখালবাবু বললেন, আচ্ছা ব্যোমকেশদা, নরেশ মণ্ডল আর গঙ্গাপদ চৌধুরী দুজনেই চাকরির খোঁজে আসবে আপনি আশা করেছিলেন? ব্যোমকেশ বলল, আশা করিনি, তবে সম্ভাবনাটা মনের মধ্যে ছিল, কিন্তু ওরা যে একই সময়ে এসে গজ কচ্ছপের যুদ্ধ শুরু করে দেবে তা কল্পনা করিনি। ভালোই হলো, একই ছিপে জোড়া মাছ উঠল। নরেশ মণ্ডলের ঘরখানা তল্লাশ করে কি পেলে? পিস্তল পাওয়া গেছে, ওর বিরুদ্ধে মামলা পাকা হয়েছে। এখন দেখা যাক গঙ্গাপদকে পাকড়ানো যায় কিনা। তাকে হাজতে রেখেছি, আর কিছু না হোক কয়েকদিন হাজত বাস করে পাপের প্রায়শ্চিত্ত করুক। অশোক মাইতির খবর কি? সে এখনো হাসপাতাল থেকে বেরোয়নি। বেরোলেও তাকে এখন কলকাতায় থাকতে হবে, সে আমাদের প্রধান সাক্ষী। ব্যোমকেশ হঠাৎ হেসে উঠল, বলল, কথাই বলে, রাজায় রাজায় প্রাণ যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। অশোক মাইতি খুব বেঁচে গেছে, ও না বাঁচলে এমন রহস্যটা রহস্যই থেকে যেত। শেষ হলো আজকের গল্প। আবার আসবো অন্য দিন অন্য গল্প নিয়ে। ভালো থেকো।